জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব নিয়ে। ঠিক আছে, তো পার্ট 1 বলা হয়েছে কারণ সাহিত্যিক উপাদানকে দুভাগে ভাগ করা যায়। এক হলো দেশীয় সাহিত্যিক উপাদান এবং আরেক হলো কি বিদেশি সাহিত্যিক উপাদান। তো আজকের ক্লাসে আমরা দেশীয় সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা WBSU ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, এই যে সাহিত্যিক উপাদানের গুরুত্ব, বিশেষত প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব, সাহিত্যিক উপাদানগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এক হলো দেশীয় সাহিত্য এবং আরেক হলো কি বিদেশি সাহিত্য। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা দেশীয় সাহিত্য নিয়ে আলোচনা করব। তো দেশীয় সাহিত্য বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো আমাদের দেশেই রচনা হয়েছিল। ঠিক আছে, তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা বেদ, পুরাণ এবং মহাকাব্যের যে গুরুত্ব সেগুলো আলোচনা করেছি। তো বেদ, পুরাণ, মহাকাব্য ছাড়াও আরো বিশেষ কিছু দেশীয় সাহিত্য রয়েছে, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো পরীক্ষায় যদি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান আসে প্রশ্ন, তাহলে সেখানে তোমাদের বেদ, মহাকাব্য, পুরাণ লিখতে তো হবে, তার সাথে সাথে এইগুলো বিশেষ কিছু সাহিত্য অ্যাড করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে বেদ, মহাকাব্য ও পুরাণ অ্যাড করে নিও, এখানে নেই। তো দেখো, বেদ, মহাকাব্য ও পুরাণ ছাড়াও দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে স্মৃতি শাস্ত্রগুলিও আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। যেমন দেখো কিভাবে সাহায্য করে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন হিন্দু স্মৃতি শাস্ত্রগুলি যেমন মনুস্মৃতি, নারদ স্মৃতি, ঠিক আছে, এছাড়া যাজ্ঞবল্ক্য, এখানে বল্ক হবে, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতিগুলিও মূল্যবান। ঠিক আছে, তো একাধিক স্মৃতিশাস্ত্র রয়েছে যার মধ্যে অন্যতম কিছু হলো মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ঠিক আছে, এছাড়া নারদ স্মৃতি। তো এই স্মৃতিশাস্ত্রগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। তো এগুলো থেকে আমরা কি কি জানতে পারি? তো এগুলি থেকে প্রাচীন কালের রাষ্ট্রীয় কর্তব্য, দেওয়ানি ও ফৌজদারি আইন, এছাড়া সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা যায়। তো এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা কি কি জানতে পারি? তৎকালীন সময়ে বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি আইন সম্পর্কে জানতে পারি, তাদের সামাজিক রীতিনীতি কি ধরনের ছিল তা জানতে পারি, এছাড়া রাষ্ট্রীয় কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারি। তো স্মৃতিশাস্ত্রের পাশাপাশি দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে বৌদ্ধ ও জৈন শাস্ত্রগুলির গুরুত্ব কিন্তু অন্যতম। ঠিক আছে, তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে বৌদ্ধ ও জৈন সাহিত্যও পড়ে। তো বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকেও আমরা একাধিক তথ্য জানতে পারি। যেমন বলা হয়েছে যে বৌদ্ধ গ্রন্থ যেমন ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ ও জাতকগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রাচীনকালে বৌদ্ধ গ্রন্থ বা একাধিক বৌদ্ধ গ্রন্থ রচিত হয়েছিল, একাধিক জৈন সাহিত্য রচিত হয়েছিল। তো এই সাহিত্যগুলি থেকেও আমরা কিন্তু তৎকালীন সময়ে নানা তথ্য জানতে পারি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। যেমন বৌদ্ধ গ্রন্থের ক্ষেত্রে বলা যায় কি কি বৌদ্ধ গ্রন্থ রয়েছে? ত্রিপিটক রয়েছে, 3টি পিটক, এছাড়া দীপবংশ, মহাবংশ এবং জাতক রয়েছে। তো এগুলো থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। যেমন দেখো কি কি জানতে পারি আমরা, যেমন বলা হয়েছে যে পালি ভাষায় রচিত ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধম্ম পিটকে
বৌদ্ধ গ্রন্থ বা বৌদ্ধ ধর্ম ও সংঘ সংক্রান্ত তথ্যাবলী পাওয়া যায়। এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের পাশাপাশি একাধিক সংঘ যে ছিল সেই সংঘগুলি সম্পর্কেও কিন্তু জানা যায়। এছাড়া যে বৌদ্ধ গ্রন্থ দীপবংশ ও মহাবংশ রয়েছে সেখান থেকে আমরা কি কি জানতে পারি? তো সেখান থেকে আমরা বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক সম্পর্কে জানা যায়। তো গৌতম বুদ্ধের সম্পর্কে জানা যায়, এর পাশাপাশি কি সম্পর্কে জানা যায়? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এবং অশোক সম্পর্কেও কিন্তু এই মহাবংশ ও কি থেকে জানতে পারি? দীপবংশ থেকে জানতে পারি। ঠিক আছে, তো জাতক থেকে আমরা কি জানতে পারি? তো বলা হয়েছে যে জাতক থেকে গৌতম বুদ্ধের পূর্বে বা পূর্ব জন্মের পরিচয় সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো সুতরাং বলা যায় যে এই যে বৌদ্ধ গ্রন্থগুলি রয়েছে এই বৌদ্ধ গ্রন্থগুলি থেকে একাধিক তথ্য আমরা জানতে পারি যেখান থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করা যায়। ঠিক আছে, তারপরে দেখো জৈন সাহিত্যের মধ্যে রয়েছে যেমন ভগবতী সূত্র, তারপরে ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, ঠিক আছে, হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ ও রাজশেখর সম্পাদিত প্রবন্ধ কোষ থেকে আলোচ্য সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তো সেই সময়ে যে একাধিক জৈন সাহিত্য রচিত হয়েছিল বা জৈন গ্রন্থ রচিত হয়েছিল, ঠিক আছে, যেমন একাধিক জৈন সাহিত্য রচিত হয়েছিল, যেমন ভগবতী সূত্র, ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, পরিশিষ্ট পার্বণ কার রচিত? হেমচন্দ্রের রচিত, রাজশেখর সম্পাদিত কি প্রবন্ধ কোষ। এই যে একাধিক গ্রন্থগুলি রচিত হয়েছিল এই গ্রন্থগুলি থেকে আমরা কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন তথ্য জানতে পারি। তো তোমাদের কিন্তু এখানে এই যে গ্রন্থগুলির নাম একটু মনে রাখতে হবে এবং এই গ্রন্থগুলি কার রচিত তাও কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সুতরাং এই যে বৌদ্ধ ও জৈন সাহিত্যগুলি রয়েছে এই বৌদ্ধ ও জৈন সাহিত্যগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে তাদের ওপর আমাদের কি করতে হয়? নির্ভর করতে হয়। তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে আরো কিছু সাহিত্যিক উপাদান রয়েছে, যেমন তৎকালীন সময়ে রচিত বহু সংস্কৃত সাহিত্য থেকেও আমরা কিন্তু ইতিহাস রচনা করতে পারি। ঠিক আছে, সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন সাহিত্য থেকে বা বিভিন্ন গ্রন্থ থেকে। যেমন দেখো তৎকালীন সময়ে সংস্কৃত ভাষায় কোন কোন গ্রন্থ রচিত হয়েছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে আইন, অভিধান, ঠিক আছে, জ্যোতির্বিদ্যা প্রভৃতি গ্রন্থ থেকেও ইতিহাসের মূল্যবান তথ্য মেলে। তো তৎকালীন সময়ে আইনের ওপর বা অভিধান বা জ্যোতির্বিদ্যার ওপর যে সংস্কৃত ভাষা একাধিক গ্রন্থ রচিত হয়েছিল সেগুলো থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। যেমন দেখো পাণিনির ব্যাকরণ, ঠিক আছে, তারপরে অষ্টাধ্যায়ী এবং কি পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, এছাড়া রয়েছে কামোন্দকের নীতিসার, ঠিক আছে, এবং বাৎসায়নের কামসূত্র, কালিদাসের রঘুবংশম, মালবিকাগ্নি মিত্রম, এছাড়া বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম থেকে গুপ্ত যুগের রাজনৈতিক আর্থ সামাজিক ইতিহাস সম্পর্কে জানা যায়। অর্থাৎ তৎকালীন সময়ে অর্থাৎ প্রাচীন যুগে যে বিভিন্ন সাহিত্যিকগুলা একাধিক সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন তাদের সাহিত্য থেকে আমরা কিন্তু ইতিহাস জানতে পারি। যেমন বলা হয়েছে কি গুপ্ত যুগের রাজনৈতিক ও আর্থ সামাজিক কথা আমরা এই সংস্কৃত সাহিত্যগুলি থেকে জানতে পারি। ঠিক আছে, তো তোমাদের একটু এখানে সাহিত্যিকদের নাম মনে রাখতে হবে এবং তাদের রচিত গ্রন্থগুলির নামও মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো জীবন চরিত। জীবন চরিতকে বা জীবন চরিত বলতে কাকে বোঝানো যায়? তো দেখো এক্ষেত্রে বলা যায় যে রাজা যখন রাজত্ব করত তখন তার পুরো জীবনকাল নিয়ে যখন একজন কবি বা তারই সভাকবি এক গ্রন্থ রচনা করে তখন সেই গ্রন্থকে জীবন চরিত বলা হয়। অর্থাৎ এই যে গ্রন্থ এই গ্রন্থ সম্পূর্ণ রাজার জীবনের উপর মানে রাজার জীবনের তথ্য নিয়েই রচিত। ঠিক আছে, তো এই সমস্ত গ্রন্থগুলিকে কি বলা হয়? জীবন চরিত বলা হয়। ঠিক আছে, যেমন দেখো প্রাচীন ভারতে রচিত বিভিন্ন জীবন চরিত থেকেও ইতিহাসের তথ্যাদি পাওয়া যায়। ঠিক আছে, যেমন বাণভট্টের রচিত হর্ষচরিত, তারপরে বিলহনের রচিত বিক্রমাঙ্ক দেবচরিত, এছাড়া সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত প্রভৃতি ইতিহাসের মূল্যবান তথ্য। অর্থাৎ সেই সময়ের বিভিন্ন সভাকবি তাদের রাজাদের জীবনের ওপর কি করতো? গ্রন্থ রচনা করতো। ঠিক আছে, বা তাদের নানা জীবনের নানা কাহিনীগুলি লিপিবদ্ধ করতো। তো এই জীবন চরিতগুলি থেকেও আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। যেমন এই গ্রন্থগুলি থেকে আমরা যেমন একদিক থেকে রাজার সম্পর্কে জানতে পারি, ঠিক তেমনি অন্য দিক থেকে রাজার সময়কালে যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়
জীবনযাপন ছিল সেই সম্পর্কেও কিন্তু জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে বেদ, মহাকাব্য, এছাড়া পুরাণ এবং কি স্মৃতিশাস্ত্র, বৌদ্ধ ও জৈন সাহিত্য, সংস্কৃত সাহিত্য, এছাড়া কি জীবন চরিতগুলির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো এই সমস্ত জীবন চরিত বা সংস্কৃত সাহিত্য, বৈদিক সাহিত্য, পুরাণ সমস্ত কিছুই আমাদের দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।